Mohidin Akhan sir, please give a brief about our interior design. If I tell you that আমাদের পুরা conversation today we are going to talk about the present and the problem what we are facing in interior design industry, maybe in terms of client or maybe managing the project and everything, and what is the future of interior design in Bangladesh as well as all over the world, and how we can cope with the world people and Bangladesh together. Well, thank you, Nazir. I'm just wondering whether I will tell you in English because you are introducing in that. Please, আপনি বাংলা সব আপনি বাংলা ইংলিশ সব ভাবে বলতে পারবেন, no problem at all. Okay. No problem at all. আচ্ছা, আসসালামু আলাইকুম। উপস্থিত আমার যারা সহকর্মী আছেন এবং যারা ইন্টেরিয়র আর্কিটেকচার নিয়ে কাজ করছেন, ইটস এ প্রিভিলেজ যে আপনার সাথে কথা বলার সুযোগ হচ্ছে। ইন্টেরিয়র আর্কিটেকচার ডে খুবই সিগনিফিকেন্ট এবং আমাদের এখানে আই রিমেম্বার লাস্ট খুব সম্ভবত ইফ আই এম নট রং ইন 19 মনে হয়, আইবিতে একটা হচ্ছিল, ইন্টেরিয়র আর্কিটেকচার দে হ্যাভ কল্ড আপন এ সেশন এন্ড কোইন্সিডেন্টলি মাই স্ট্রেট টিচার হি ওয়াজ কল্ড ডাউন দেয়ার, যিনি ফিলিপিন্স থেকে এসছেন। হ্যাঁ, আমার গ্রাজুয়েশন 2000 সালে ফিলিপিন্স থেকে, পরে অবশ্য আমি মাস্টার্স করেছি ইন্টেরিয়র ডিজাইনে বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি থেকে, এটা 2009। তো ওয়ান গুড থিং অ্যাবাউট ইট সেটা হচ্ছে যে ইন্টেরিয়র আর্কিটেকচারের যে একাডেমিক যে ব্যাপারটা, একাডেমিক যে শিক্ষাটা, এটা কিন্তু আপনার একটু মানে হ্যাফাজার্ড ওয়েতে বিভিন্ন জায়গায় পার্টস এন্ড বিটস এই আকারে ছিল। তো শান্তমরিয়াম এস্টাবলিশ হওয়াতে যেটা হয়েছে, বিভিন্ন ছেলে যারা হয়তো ইন্ডিয়াতে পড়তে গিয়েছে কিংবা নেইবারিং কান্ট্রি ইভেন লোকালি যারা বিভিন্ন ইনস্টিটিউট আন্ডারে করেছে, দে গট দ্য প্রিভিলেজ টু গেট ফুল অনার্স। আমাদের জন্য এটা বেশ ট্রাভেলসাম ছিল, কারণ হচ্ছে ইনিশিয়াল স্টেজে আমাদেরকে কিন্তু ডিজাইন করতে হয়েছে, হ্যাঁ, আমাদের কনটেক্সট চিন্তা করে, আমাদের যে সিলেবাস এন্ড আদার থিংস, এবং আমাদের বেশ কিছু ফরেন ফ্যাকাল্টি ছিল যাদেরকে সাথে নিয়ে উই হ্যাভ স্টার্টেড। দ্যাট ওয়াজ ইন ইয়ার 2003। তো সিন্স ইনসেপশন এখন পর্যন্ত যেটা আই ওয়াজ অ্যাওয়ে ফর 3 years, সেটা হতো ফর দ্য সেক অফ দিস ইন্ডাস্ট্রি, কারণ ইট ওয়াজ patronized by the university যেহেতু ডিপেন্ডেন্ট ছিল on foreign faculties, they actually had to depend on our own people, so they have decided, and I personally wanted as well, যে আমরা নিজেরা স্টাডি করে আসি so we can upgrade the educational system of our country. So based on that, while I came back, আমরা এখানে মাস্টার্স চালু করেছি। you will be happy to know, আমি ফার্স্ট একটু ইন্ট্রো বলে নিচ্ছি যেহেতু ইউনিভার্সিটির ব্যাপার হয়তো অনেক ধারণা নেই, যেহেতু এটা আমাদের একটা মাদার অর্গানাইজেশন, যারা আমরা এখানে ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করছি, যেহেতু অনার্স মাস্টার্স একমাত্র একটা জায়গায় হচ্ছে, সো এটা সবার, নট অনলি ফর আস, ইটস ফর অল অফ আস এই প্রতিষ্ঠানটা। তো মাস্টার্স ডিগ্রি যারা করছে এখানে বুয়েট থেকে শুরু করে নর্থ সাউথ, তারপর হচ্ছে ব্র্যাক কিংবা চিটাগাং ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট, যতগুলো প্রমিনেন্ট ইউনিভার্সিটি আছে সবগুলো থেকে গ্র্যাজুয়েটরা এখান থেকে মাস্টার্স করেছে। সো ফার উই গট অ্যারাউন্ড 100+ গ্রাজুয়েটস অফ মাস্টার্স। এই মুহূর্তে আমরা খুব ফর্চুনেট আই উড সে যে আমাদের বিভিন্ন এখানে যারা আইডেব আছে এবং অন্যান্য আছে, ওনাদের কিছু কি পার্সোনাল যারা এখানে আছেন, হ্যাঁ, সেটা আমাদেরকে একটা এক্সট্রা মাইলেজ দিচ্ছে। উই গট টু নো দ্য প্রেজেন্ট ট্রেন কি হচ্ছে না হচ্ছে। এটা তো আমি জাস্ট বেসিকটা বললাম। ডিউ টু দ্যাট যেটা হয়েছে যে আই ওয়াজ অ্যাওয়ে ফর 3 years, যাদেরকে আমি ফার্স্ট ইয়ার রেখে গিয়েছি ওদের আবার থিসিস এসে আমি কমপ্লিট করার সুযোগ পেয়েছি। সো এখন পর্যন্ত আমাদের 52তম ব্যাচ রানিং। প্রত্যেকটা ছাত্র যারা পাশ করেছে তাদেরকে একদম 1-on-1 হচ্ছে পড়ানোর সুযোগ আল্লাহ সেই সুযোগটা আমাদের দিয়েছেন। উই ওয়াজ যেটা হবে ইউজুয়ালি হয়, পিপল ওয়ান্ট টু স্টে অ্যাব্রড, যেহেতু অনার্স মাস্টার দুইটাই বাইরে ছিল, মাই ড্যাড ওয়াজ ইউনিভার্সিটি টিচার অ্যাব্রড, সো দেয়ার ওয়াজ প্রেশার ফর মি টু স্টে অ্যাব্রড। বাট হচ্ছে যে প্যাশন অর যে প্রাইড আই ফিল হিয়ার বেইং having the opportunity to teach all those, যেমন এখানে অনেকে যেমন নাজিউর আছে এখানে, he can tell a bit about, because we fortunately got him in both honors and masters. তো এই জিনিসটা একটা প্রিভিলেজ। ওই জায়গা থেকে আমি বলবো যাদেরকে আমরা সোফার দেখেছি লাস্ট 22-23rd ইয়ারে প্র্যাকটিসের জায়গা থেকে, যেটা আই স্টার্টেড মাই প্র্যাকটিস ইন শহীদুল্লাহ আসিয়ার্স। রবিউল হুসাইন ওনার সাথে আমি কাজ শুরু করেছি যখন 2000 সালে ব্যাক করি, তখন আমি কাজ শুরু করেছিলাম ওনার সাথে। এরপর যখন এই ইউনিভার্সিটি এস্টাবলিশড হয়, দেন আই স্টার্টেড উইথ দেম, সো উই বিকাম ফুল ফ্লেজড ফ্যাকাল্টি মেম্বার। এর মধ্যে আমরা কাজ করছি
but not the way you professionals do. It's very limited. But ইন্টেরিয়র আর্কিটেকচারের ব্যাপারে যে জিনিসটা আমি শুরুতে বলেছিলাম, আইবিতে ওখানে আই মেড এ কোশ্চেন টু দ্য প্যানেল, যেখানে আমাদের তখনকার মেয়র ছিল, মেয়র হানিফের যে ছেলে উনি আমাদের মোবাশ্বের সাহেব ছিলেন। ওখানে একটা প্রশ্ন, যেই প্রশ্নটা আমি করেছিলাম, এই প্রশ্নটা লাস্ট টাইম উই হ্যাড এ সেশন ইন আইবি, ওখানে প্রিডমিনেন্টলি সবাই ওটার উপরে স্ট্রেস দিচ্ছিলেন। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের যে আমাদের যে প্ল্যানার্স অ্যাসোসিয়েশন এবং আর্কিটেক্ট অ্যাসোসিয়েশন, আমাদের যে হচ্ছে, যে বিভিন্ন প্ল্যান যেগুলো হচ্ছে, ওখানে কিন্তু আমাদের এটি কাজ করতে হচ্ছে, এবং কিছু কনফ্লিক্টিং সিচুয়েশন আছে, কিছু হচ্ছে ওভারল্যাপিং সিচুয়েশন আছে, এবং কিছু ডমিনেটিং ব্যাপার আছে, যে ওয়ার দ্য ইন্টার আর্কিটেক্টস বিলং, ওয়ার দ্য আর্কিটেক্টস বিলং, ওয়ার দ্য প্ল্যানার্স বিলং। এই জিনিসগুলো ক্লারিফাই হওয়া খুব জরুরি। এই আলোচনার মৌলিক যেটা ছিল যে এমপ্যাথি ফর দ্য কমন পিপল। ইন্টেরিয়র কি শুধু এলিটদের জন্য? আর্কিটেক্ট কি শুধু এলিটদের জন্য? শুধু কি আপার ক্লাসের জন্য, নাকি লোয়ার ক্লাসের জন্য, না কমন মাসের জন্য? এখন আমরা যে কমন মাসের জন্য কাজ করি, আমরা যে স্ট্রাগল করি, আমরা যে ফাইট করি, উই অ্যাকচুয়ালি ডু দ্যাট, বিলিভ মি। আমরা কিন্তু যখন আইবিতে কাজ করি, ইভেন নাও অনেকগুলো ইস্যুজ আছে যেগুলো নিয়ে বার্গেইন করছি আমরা, যেটা আমাদের ইস্যু না, কিন্তু ইট ইজ দ্য ইস্যু অফ দ্য কমন পিপল। এই যে আমরা যে ফান্ড নিয়ে কাজ করছি, হ্যাঁ, এই যে এখন যেটা হচ্ছে আমাদের নিয়ম কানুন যেটা হচ্ছে, কতটুকু ছাড়বে না ছাড়বে, কতটুকু হচ্ছে পাবে, যারা ভবন মালিক তারা কতটুকু পাবে না পাবে, এই বিষয়বস্তুগুলো কিন্তু ইটস নট অনলি দ্য ম্যাটার অফ আর্কিটেক্টস, ইটস এ ম্যাটার অফ দ্য কমন পিপল। এরকম সে ফর এক্সাম্পল আমরা একটা পাবলিক প্লেস ডিজাইন করছি, ওকে, আমরা কিছু কমন হসপিটাল ডিজাইন করছি, ওখানে আমরা যখন হচ্ছে বেটার স্পেস রাখছি ফর দ্য কমন পিপল, এই জিনিসগুলো কিন্তু ফর দ্য কমন মাস। কিন্তু কমন মাস কি সেটা জানে কিনা? আমাদেরকে আইবি থেকে তখন বলা হয়েছিল যে আমরা অনেক প্ল্যান প্রোগ্রাম নেই ফর দ্য কমন পিপল, বাট যেটা হয় এটা হচ্ছে প্ল্যাটফর্মে গিয়ে হারিয়ে যায়। তখন আমরা যেটা বলছিলাম, মি পার্সোনালি এবং অন্যরা এটার সাথে একমত হয়েছেন, সেটা হচ্ছে যে কমন মাস কিন্তু হচ্ছে ব্যাকআপ ফোর্স হিসাবে কাজ করে। তারা যখন বুঝবে, বিশ্বাস করবে যে এই কমিউনিটি আমাদের জন্য কাজ করে, তখন কিন্তু তারা আমাদের একটা ভয়েসকে ফরওয়ার্ড করবে, আদারওয়াইজ দে উইল নট, বিকজ আওয়ার কমিউনিটি ইজ স্মল। এখন আমাদের ইঞ্জিনিয়ার কমিউনিটি আস্তে আস্তে ডেভেলপ করছে, আলহামদুলিল্লাহ। আমাদের অনেকগুলো ইনস্টিটিউট এখানে মোর অর লেস কাজ করার চেষ্টা করছে। এভরিবডি হ্যাজ কন্ট্রিবিউশন, যার যেই জায়গা থেকে আছে। ইনস্টিটিউট ইটসেলফ এটা তো একটা সলিড জিনিস, যেটা হচ্ছে দ্য কমন মাস, যেটা একেবারে হচ্ছে মানে দ্য পিলার, দ্য সেন্টার অফ এভরিথিং। কিন্তু অল আদার থিংস দ্যাট আর সারাউন্ডেড, দিস ইজ ব্যাডলি রিকোয়ার্ড। কারণ হচ্ছে এই যে একটা হচ্ছে মানে কমিউনিটি বিল্ড আপ, অ্যাওয়ারনেস অ্যাবাউট নোয়িং ইন্টেরিয়র অর আর্কিটেকচার, এটা কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে এটা তৈরি হচ্ছে গ্র্যাজুয়ালি। এডুকেশন ইনস্টিটিউটের ক্ষেত্রেও কিন্তু তাই। সো ও হচ্ছে আমাকে যে প্রশ্নটা করছিল এখানে, ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে আমাদের কিন্তু কিছু ডেভেলপমেন্ট আমাদেরকে ফরওয়ার্ডে নিয়ে গিয়েছে। হ্যাঁ, যেমন আমাদের এখন যেটা আছে, হ্যাঁ, আমাদের যে কাজ, হ্যাঁ, সেটা কিন্তু মাল্টি ডাইমেনশনাল। এবং স্পেশালি একটা প্রশ্ন আমাকে শুরুতে করা হতো যে আর্কিটেকচার, ইন্টেরিয়র আর্কিটেকচার, how do you define that? Because you are an architect, then now you are working with the interior architects, you are teaching interior architects, how do you differentiate that? এবং এই প্ল্যাটফর্মটা কি ওভারল্যাপ নাকি স্পেসিফিক জব রোল আছে? এখানে কিন্তু আমাদের যেটা বক্তব্য সোফার আমরা বলে এসেছি, যেহেতু ইটস এ নাইস প্ল্যাটফর্ম টু টেল ইউ, ইন্টেরিয়র আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার, তাদের কাজটা কিন্তু কোনোভাবেই আর্কিটেক্টরা হচ্ছে কভার করতে পারবে না। আই এম নট টকিং অ্যাবাউট দ্য অ্যাবিলিটি, I am talking about the situation. Just think, আমাদের এখানে একটা জমজম টাওয়ার হয়েছে, রাইট? আর্কিটেক্ট কিন্তু তার ধারণা মতো জিনিসটা ডিজাইন করেছে, বাট হু উইল বি ওনিং ডিফারেন্ট স্পেসেস, পিপল ডোন্ট নো। টাইপ অফ বিজনেস দ্যাট উইল কাম আপ, পিপল ডোন্ট নো। সো এই যে ব্যাপারগুলো, এই যে গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট, তারপর হয়তো ওয়ান বিজনেস ইজ রানিং ফর এ পার্টিকুলার টাইম, দেন দ্য ওনার হ্যাজ শিফটেড অর হি ওয়ান্টেড টু চেঞ্জ দ্য বিজনেস। সো এখানেও কিন্তু এগেইন আর্কিটেক্ট যিনি ইনিশিয়ালি ডিজাইন করেছেন, ওনার কিন্তু স্কোপটা নেই। দ্যাট মিনস আর্কিটেক্টরা যে কাজটা করছেন ওখানে অ্যাবান্ডেন্ট স্কোপ অফ ইন্টেরিয়র আর্কিটেক্টস, যেখানে আমরা এখন দেখছি আর্কিটেক্টরা রোল প্লে করছেন, ওয়েল দ্যাটস কমপ্লিটলি ফাইন, দে ক্যান রোল প্লে, বাট ইন্টেরিয়র রোল প্লেটা কিন্তু স্পেসিফিক। আমাদেরকে যেটা বলা হয়েছে, আমি বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি থেকে যখন মাস্টার্স করেছি, ওখানে তারা বারবার একটা জিনিস বলেছে, ফাইনেস্ট ডিটেইল, দ্য ফাইনেস্ট ডিটেইল দ্যাট ইউ সলভ, দ্য ওয়ে লুক ইনটু দ্য স্মলেস্ট ডিটেইল। তারপর কাস্টম মেড, যেখানে আমরা হচ্ছে নট লাইক দ্য রেডিমেড স্টাফ, আমরা একটা লোকের চয়েস, তার যে ডিমান্ড, তার যে ওয়ে অফ থিঙ্কিং, তার যে কনটেক্সট, এই সব কিছু বুঝে একটা জিনিস টেইলর করতে পারি।
উই ক্যান মেক ইট কাস্টম মেড, যেটা কোনোভাবেই পসিবল না অন্য ওয়েতে। সো এই প্রফেশনের যে জব রোল, এটা একেবারে স্পেসিফিক এবং ইট ইজ সো মাচ। যেহেতু আমাদের হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, থিংস আর গেটিং এ বিট বেটার নাও, সফটওয়্যারের উন্নতি হয়েছে, সবকিছু মিলে গ্লোবাল ভিলেজের একটা অংশ কিন্তু আমাদের লোকজন হচ্ছে। সো ইন্টারঅ্যাক্টিভ ভবিষ্যৎ যদি আমি বলি, আমরা যে কজন লোক এখন ইন্টার আর্কিটেকচার করছি, উই অ্যাকচুয়ালি নিড মোর, বাট উই মাস্ট কিপ ইন মাইন্ড দ্যাট উই হ্যাভ টু বি রেশনাল। একটা ব্যাপার হচ্ছে এথিক্স, যেটা আমি মাওলা স্যারের সাথে প্যানেল জাজে বেশ কয়েকটা আমাদের যে ইন্টারন্যাশনাল কিছু কম্পিটিশন আছে, লোকালও আছে, যেমন উইন্ডমিলের একটা ছিল হোম ফিস্টের, তারপর যেটা হচ্ছে ইয়ের যেটা চলছে নিপ্পনের, হ্যাঁ, এগুলোতে জাজ হওয়ার কারণে আমি সিনিয়র যারা এখানে তাদের কাছে খুব ক্লোজলি তাদের থট প্রসেস ধরতে পেরেছি। আই আস্ক দেম যে স্যার, এই যে ইথিক্স যেটা, আমরা কি ইথিক্সটা এখানে পড়াই আলাদা করে? স্যার বলছে না, উইদিন দ্য কনটেক্স আমরা এটা ডিসকাস করি, বাট আলাদা টপিক আকারে নেই। আমরা কিন্তু ম্যাটেরিয়াল ইথিক্স পড়েছি, ম্যাটেরিয়াল ইথিক্স। হাউ ক্যান ইউ হ্যাভ সামথিং দ্যাট ইজ ম্যাটেরিয়াল ইথিক্স? আমি জাস্ট খুব ইন এ নাটশেল বলছি, যেহেতু হয়তো এটা অন্য শুনবে, আই ওয়ান্ট পিপল টু লিসেন টু দ্যাট। সেটা হচ্ছে ইউসি, যেখানে লোকাল ম্যাটেরিয়ালটাকে আমি অ্যাডাপ্ট করতে পারি, সেখানে যখন আমি, হ্যাঁ, ফর মাই ওন বেনিফিট, যদি, বিকজ উই অ্যাক্ট অ্যাজ দ্য এক্সপার্টস, উই আর দ্য ডক্টরস টু প্রেসক্রাইব। অনেক ক্ষেত্রে ডক্টররা যখন প্রেসক্রিপশন করে, আমরা যেমন হচ্ছে আমাদের কোনো সে থাকে না, উই জাস্ট গ্রান্টেড। অনেকেই কিন্তু আমাদের এখানে হয়তো অনেক নলেজেবল ক্লায়েন্ট আছে, বাট অনেক বড় একটা সংখ্যা কিন্তু ডিপেন্ড অন আস। তো যখন আমি কোনো একটা জিনিস প্রেসক্রাইব করছি, আমি একটা লোকাল ম্যাটেরিয়াল থাকা অবস্থায় যখন একটা ফরেন ম্যাটেরিয়ালকে আমি ইনসার্ট করছি, নোয়িং দ্যাট দ্যাট লোকাল ম্যাটেরিয়াল ওয়াজ গুড, এটা কিন্তু আনইথিক্যাল। সে ফর এক্সাম্পল, ইউ আর ইউজিং এ ম্যাটেরিয়াল যেটা যতটুকু প্রয়োজন তার থেকে বেশি, এটাও কিন্তু মিসইউজ অফ ম্যাটেরিয়াল। হ্যাঁ, দে পুট ইট দ্যাট ওয়ে। আই রিমেম্বার দ্যাট, যেহেতু আমি এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম, while I was going abroad for my masters, আমি অ্যাকোমোডেশন চেয়েছিলাম তাদের কাছে, যে পড়ানোর সুযোগটা আমাকে দেন আপনারা। You know what they say? They gave me a letter that regardless of multiple PhD, you will not be produced in front of our students. But the good thing is we have an alternative proposal for you. We will give you a 30 hours training, split it in 6 days, 5 hours. If you complete it, then we will produce you in front of our students. যেহেতু আমরা টিচিং এ ছিলাম, I was abroad with my dad, so it was pretty simple for me, alhamdulillah. After that, they allowed me to conduct classes along with other faculties. ওখানে আমরা যেটা দেখেছি, একটা স্টুডেন্ট, সে হচ্ছে তার হচ্ছে যে ফ্লোরে যে ম্যাটটা সে বিছাবে, এই ফ্লোর ম্যাটটা যেভাবে পাওয়া যায়, আই মিন রোলটা যেভাবে পাওয়া যায়, ইউ নো ইট, যারা ইন্টারঅ্যাক্টিভ ইউ নো ইট, এখানে হরাইজন্টাল আর ভার্টিক্যাল দেখা গেছে, যদি সে হরাইজন্টালি করে তাহলে ম্যাটেরিয়ালটা হচ্ছে কম লাগে কিছুটা, ভার্টিক্যালি করলে বেশি লাগে। এই যে সে হচ্ছে এই জায়গাটা ক্যাচ করতে পারেনি, তাকে কিন্তু স্টপ করে দেওয়া হয়েছে, প্রেজেন্টেশনটা ফার্দার মোর প্রসিড করতে দেয়নি। তারা বলছে যে the client is depending on you, and if you misuse something, then there is nobody who can check it out. Not only the client, think of this is a material that you are misusing. So keeping that in mind, আমি বলবো যে আমাদের যারা আমরা প্র্যাকটিস করছি, আমরা অবশ্যই সচেতন থাকবো, ডেফিনেটলি অ্যাবাউট আওয়ার ওন মার্জিন, বাট the honesty, that is pretty much important for us. So এটা একটা স্ট্রেস দেওয়ার Right, ব্যাপার। exactly. We need to be very honest with what we do. This is always the main thing in life. Honesty is the best policy. So thank you, sir. Nakir. Thank you, sir. Just allow me 1 minute. Allow me one more minute. Yeah, to sure, close sure, it up. sure. Please. Okay. Yeah, please. Thank you for the allowance. Okay. Amazing. It's an amazing description and explanation from architect Mohiuddin Akhan, sir. Thank you so much. And right now, we would like to have an amazing conversation with Mr. Maruf Liaquat, who is the General Secretary of BICA, Bangladesh Interior Company Association. So thank you so much for also coming in this amazing platform from IDAB. So please explain us what is the present situation, what we are facing, our problem কি হচ্ছে সামনে, আমাদের ক্লায়েন্টের সাথে দেখা যায় প্রবলেম হয়, অথবা এটা আমরা কেমনে মানে এটা সলভ করতে পারি। দেখা যায় যে অনেক স্টুডেন্টরা যারা গ্রাজুয়েট করার পর they get a shock while coming to the job, যে লাইক মানে ইটস ডিফারেন্ট, মানে এডুকেশন আমরা থিওরিটিক্যালি একভাবে পড়তেছি, প্র্যাকটিক্যালি এসে আমরা একটা শকের মধ্যে পড়ি, and how to get used to it and how to overcome that, and what is the future of interior design in Bangladesh, and আমরা কেমনে বাইরের দেশের সাথে আমরা ইনশাআল্লাহ ইন ফিউচার কেমনে যেরকম নরমালি
ব্রিটিশ ডিজাইন নিয়ে আমরা যখন কথা বলি অথবা আমেরিকান ডিজাইন নিয়ে কথা বলি, মানে আমরা এরকম কবে আর কেমনে বাংলাদেশি ডিজাইন নিয়ে পারবো? সো প্লিজ give us an explanation regarding that. আপনার কথাটা শোনা যাচ্ছে না, ইটস আই গেস মিউটেড। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। স্পেশালি আজকের এই সেশনে যারা আছেন প্রত্যেকের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকে এই দিনটাকে মাথায় রেখে এরকম চমৎকার একটা সেশন করা হয়েছে। স্পেশালি আইডাব এর প্রতি কৃতজ্ঞতা। আইডাব এই দিনটাকে সেলিব্রেট করছে। এইটা আমি বলবো আমরা যারা ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমাদের সবার জন্যই একটা গুড নিউজ, বিকজ এই দিনটাকে আরো ঘটা করে যদি সেলিব্রেট করতে পারতাম বাংলাদেশে আমরা, তাহলে আরো ভালো হতো। তারপরে আমি সাধুবাদ জানাবো আইডাবকে। আইডাব এই যাত্রাটা শুরু করেছে। আশা করছি সামনের বছরগুলোতে ওয়েবিনারের পাশাপাশি ফিজিক্যাল এই ধরনের ডিসকাশন হতে পারে, যেটা আমাদের দেশের ওভারঅল ইন্টেরিয়র ইন্ডাস্ট্রির জন্য অনেক বেশি বেনিফিট বয়ে আনবে। এট দ্য সেম টাইম আমাদের যারা কনজিউমার আছে তাদের জন্য অনেক দিক নির্দেশনামূলক হতে পারে এই ধরনের ইভেন্টগুলো। সো খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন যে ইন্টেরিয়র ইন্ডাস্ট্রির এই মুহূর্তে কি অবস্থা, কি কি চ্যালেঞ্জেস রয়েছে, সামনের দিকে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি, এট দ্য সেম টাইম যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাচ্ছে তাদের ফিউচার কেমন হতে পারে। সো আমি যদি স্টেপ বাই স্টেপ আগাতে পারি, সেক্ষেত্রে আমি বলবো বাংলাদেশে এখনো ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিটা আমি বলবো কৈশোর কালে আছে। সো আমি বলবো না যে শৈশবে আছে, আমরা মোটামুটি গত 15-20 বছরের শৈশবটা পেরিয়ে গেছি, এখন আমি বলবো কৈশোরে আছি, এখন আমরা তারুণ্যে পৌঁছাতে পারি নাই। সো এটা একান্তই আমার মতামত, আমার ওপিনিয়ন। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে এখনো আমরা খুব সুসংগঠিত ভাবে ইন্ডাস্ট্রিটাকে গ্রো করতে পারি না। আমরা চেষ্টা করছি, আইডাব চেষ্টা করছে, আমরা বিকা থেকে চেষ্টা করছি, আরো বেশ কিছু আইডিবি এখানে আছেন, অডিএমএ শাওন ভাই, ওনারাও ট্রাই করছে। সো এই যে এই চেষ্টা করে যাওয়াটা আমি মনে করব এটা খুবই পজিটিভ আমাদের ইন্ডাস্ট্রির জন্য। সো আর যদি ফিউচারের কথা বলেন, আমি বলবো এখনো ইন্টেরিয়র ইন্ডাস্ট্রির গোল্ডেন এজ বাংলাদেশে শুরু হয় নাই, বাট আমি দেখতে পাচ্ছি হোপফুলি আর 5 to 10 ইয়ার্স এর মধ্যে আমরা গোল্ডেন এজে পড়ে চলে আসব। তখন যেটা হবে, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা জেলা শহরগুলোতে ভালো ভালো কোম্পানি গড়ে উঠবে। এখন যেমন ভালো কাজ বলতেই হাতে গোনা 10-15টা বা ম্যাক্সিমাম হয়তো 20টা কোম্পানিকে খুঁজে পাবো যারা ঢাকা বেস কাজ করছে, প্লাস ঢাকার বাইরে জেলা শহরগুলোকে টুকটাক টুকটাক করে সাপোর্ট দিচ্ছে, বাট চাহিদার তুলনায় এটা একদমই সাফিসিয়েন্ট না। আর গত 1 বছরের বাংলাদেশের পলিটিক্যাল এবং অর্থসামাজিক যেই ক্রাইসিস মোমেন্ট বলি বা নতুন দিনের সূচনা বলি, এই ভলাটাইল একটা সিচুয়েশনে যেটা হয়েছে, হ্যাঁ মার্কেটটা একটু শ্রিঙ্ক হয়ে আছে, বিকজ নতুন ইনভেস্টমেন্টের জন্য আসলে সবাই চিন্তা করছে। এরকম পলিটিক্যাল আনস্টেবিলিটির মধ্যে মার্কেটটা তো খুব একটা স্বাভাবিক না। সো ওই জায়গা থেকে কাজ কিছুটা কমেছে। বাট সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই মোমেন্টে যারা মার্কেটে ভালো কাজ করছিল, আগে থেকেই ভালো কাজ করছিল, তাদের হাতে প্রচুর কাজ আছে, তারা কিন্তু খুব ভালো ভালো কাজ করতে পারছে। এর মানে হচ্ছে এই ইন্ডিকেশনটা আবার প্রমাণ করে যে যারা ভালো কাজ করবে, কোয়ালিটি কাজ করবে, প্রপার সাপোর্টটা দিতে পারবে, তারা যে কোনো সিচুয়েশনে বেশি বেশি কাজ পাবে। সেই সিমটমটা আমি দেখতে পাচ্ছি। আমি আমার পরিচিত বেশ কিছু কোম্পানিকে দেখছি, দে আর ডুইং এক্সেলেন্ট। এট দ্য আদার হ্যান্ড অনেক কোম্পানিকে দেখছি, সরি আচ্ছা সম্ভবত বাইরে থেকে কোনো নয়েজ এসেছে। অন দ্য আদার হ্যান্ড ম্যাক্সিমাম কোম্পানিগুলোই আসলে খুব বেশি মানে মার্কেটে কাজ পাচ্ছে না, তাদের অফিস মেনটেন করতে কষ্ট হচ্ছে। অনেকেই দেখা যাচ্ছে 1 মাস 2 মাস হয়ে যাচ্ছে তার অফিসের ইঞ্জিনিয়ারদেরকে স্যালারি দিতে পারছে না। সো এইরকম একটা ভলাটাইল কন্ডিশনে এই মুহূর্তে ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিটা আছে। এই জন্য আমি যারা আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা যারা কাজ করছি সবার উদ্দেশ্যে বলতে চাই, আমরা যদি কোয়ালিটিটা এনহ্যান্স করি এবং আমাদের কোম্পানিটাকে যদি সাস্টেইনেবল ভাবে গ্রো করতে শিখি, সেক্ষেত্রে যে কোনো ভলাটাইল সিচুয়েশনে আমাদের তখন ফাউন্ডেশনটা যেহেতু খুব স্ট্রং, আমাদের খুব একটা বেগ পেতে হবে না। এবং অনেস্টলি স্পিকিং, ফাউন্ডেশন স্ট্রং হলে ভলাটাইল সিচুয়েশনে কাজ বেড়ে যায়, বিকজ তখন ক্লায়েন্ট যারা থাকে খুব ম্যাচিউর ক্লায়েন্ট থাকে। ম্যাচিউর ক্লায়েন্টরা খুব ভালোভাবে, যারা ভালো কোম্পানি, সো তাদেরকেই বেছে বেছে কাজগুলো দিতে থাকে। আর নর্মাল সিচুয়েশনে তো আসলে কাজ অনেক বেশি থাকে, সেই তুলনায় বাংলাদেশে কোম্পানি খুবই কম, তো সবকিছু মিলে ভালো খারাপ সবাই টুকটাক টুকটাক করে কিছু কাজ পায়।
তো এই ভলাটাইল সিচুয়েশন আমি বলবো আমরা যারা কাজ করছি আমরা যদি আমাদের নিজেদের ফাউন্ডেশনটা স্ট্রং করি, নিজেদের ইনহাউস টিমটাকে স্ট্রং করি, আমাদের ডিজাইন থটটা যদি রিয়েলিস্টিক হয়, আমরা অনেক সময় দেখি আমরা অনেকেই অনেক অ্যামেজিং 3D ভিজুয়াল ডিজাইন করি, বাট প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমাদের অনেক বেগ পেতে হয়। সো এই কাজগুলোতে আমাদের আরেকটু মনোযোগ হলে আমার মনে হয় এরকম ভলাটাইল সিচুয়েশনে বেটার পারফর্ম করা সম্ভব। এবং আপনি আরেকটা প্যারালেলি যে প্রশ্ন করেছেন, যারা ইন্ডাস্ট্রিতে ইয়াং যারা স্টুডেন্ট যারা আছে পড়াশোনা করছে এবং পড়াশোনা শেষ করে যারা ক্যারিয়ারে আসতে চাচ্ছে তাদের জন্য কেমন এই টাইমটা, আমি বলবো তাদের জন্য গোল্ডেন টাইম। বিকজ তারা এখন যদি ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করে উইদিন 5 to 10 ইয়ার্স তাদের ম্যাচুরিটি গ্রো করবে, তারা আরো কাজগুলো টেকনোলজিক্যালি অনেক সাউন্ড হবে। এবং ওই টাইমটা আই ফিল যে 2030 সালের দিকে বাংলাদেশে ইন্টেরিয়র ইন্ডাস্ট্রির গোল্ডেন এজ আমরা মানে স্টার্ট হতে পারবো। সো আই ফিল 2030 থেকে 2050 এই 20 বছর বাংলাদেশের ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিটা মানে সবচেয়ে চমৎকার টাইম পার করবে 2030 থেকে 2050। সো আমরা যদি এই 2030-এর মধ্যে নিজেদেরকে একটু গুছিয়ে নিতে পারি, যারা স্টুডেন্ট আছে তারা যদি একটু একটু করে কাজ করে নিজের স্কিলটাকে একটু ঝালাই করে নিতে পারে, যখন তারা ফুল ফ্লেজে ক্যারিয়ারে নামবে, হোক সেটা চাকরি হোক সেটা ব্যবসা, ফুল ফেজে যখন তারা ক্যারিয়ারে নামবে তখন কিন্তু তারা খুব ভালো কাজ করতে পারবে, দেশের ইকোনমিতে অনেক বেশি ডেভেলপ করতে পারবে, তাদের নিজের ফিনান্সিয়াল ফ্রিডমটাকে অ্যাচিভ করতে পারবে। অ্যাট দ্য সেম টাইম যাদেরকে আমরা সার্ভিস দিব তারাও ওয়ার্ল্ড ক্লাস সার্ভিস পেতে পারবে। এই জন্য আমি 2030 থেকে 2050 এই 20 বছরকে বাংলাদেশে ইন্টেরিয়র ইন্ডাস্ট্রির গোল্ডেন এজ বলতে চাই। বিকজ আমি দেখতে পাচ্ছি ওই টাইমটাতে আমাদের ইন্ডাস্ট্রি ম্যাচিউরড একটা আকার ধারণ করবে, আমাদের এই অ্যাসোসিয়েশন গুলো আরো বেশি স্ট্রং হবে। ইভেন আমাদের সাথে একটা সময় ছিল আমরা যখন ইন্টেরিয়র করতাম তখন অনেক সিনিয়র আর্কিটেক্টরা জিনিসটাকে মানে খুব একটা আপ টু দা মার্ক প্রফেশন মনে করতো না, বাট এখন কিন্তু থিংস আর চেঞ্জিং। এখন অনেক সিনিয়র আর্কিটেক্টরা আমাদের সাথে কাজ করছে, তারা ইন্ডিভিজুয়ালি কাজ করছে, তারা ভালো ভালো কাজ করছে, ভালো ভালো প্রজেক্ট করছে, এবং বাংলাদেশের ইন্টেরিয়র পুরো ইন্ডাস্ট্রিটা একটু একটু করে পজিটিভ চেঞ্জের দিকে যাচ্ছে। সো আমি হোপফুল, আমি আশাবাদী, আই বিলিভ বাংলাদেশে ইন্টেরিয়র ইন্ডাস্ট্রি খুব ভালো দিকে যাচ্ছে এবং বাংলাদেশের জিডিপিতে এই ইন্ডাস্ট্রির কন্ট্রিবিউশন অনেক 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 গুণ বেড়ে যাবে। সো এই বলে আমি আমার He is quite famous. He's also the member of IAB and the coordinator of PACB Interior Forum. So please, Bhaiya, give us some talk about what you think about this industry and how we can move forward. Please, একটু আমাদেরকে একটা ইন্টারাকশন দেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং ওয়ার্ল্ড ইন্টেরিয়র্স ডে শুভেচ্ছা। এখানে যারা আছেন আইডিএবির মেম্বার যারা আছেন এবং তারা ছাড়াও আসলে ইন্টেরিয়র ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আরো যারা স্টেক হোল্ডার, সাব কন্ট্রাক্টর হিসেবে যারা কাজ করেন, কার্পেন্টার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান হিসেবে যারা কাজ করেন, তাদের সকলকেও শুভেচ্ছা। আমি মূলত সাংবাদিকতার সঙ্গেও যুক্ত, আমি জ্যোতিষ স্থপতি। আমি দৈনিক ইত্তেফাকে কাজ করছি, পাশাপাশি আমি এটি নিউজে নির্মাণ রসায়ন নামের একটা অনুষ্ঠান উপস্থাপনা করি। আর এর পাশাপাশি বেশ কিছু আর্কিটেকচার এবং ইন্টেরিয়র ডিজাইন প্রজেক্টে কাজ করছি প্র্যাকটিসিং আর্কিটেক্ট হিসেবে। আজকের এই অনুষ্ঠানে আমাকে এবং আমাদের আরো একজন মেম্বার আছেন ইলিয়াস ভাই, আমরা দুজনই আসলে পিএসিবির প্রতিনিধিত্ব করছি এখানে, যেটা আসলে প্রফেশনাল আর্কিটেক্টদের একটা গ্রুপ যেখানে আইএবি রেজিস্টার্ড আর্কিটেক্টরা রয়েছেন। তো সেখানে আমরা আমাদের সমকালীন যে চর্চা এর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি। তো এই আপনাদের প্ল্যাটফর্মটা বেশ বড় একটা প্ল্যাটফর্মে পরিণত হয়েছে এবং আমরা খুব স্বভাবতই বুঝতে পারছি যে আসলে ইন্টেরিয়র ডিজাইন আমাদের দেশে খুবই সম্ভাবনাময় একটা খাত। কিন্তু এই সম্ভাবনাময় খাতটা তখনই আরো বেশি প্রস্ফুটিত হবে যখন আসলে আমরা আমাদের কোর ভ্যালুস গুলোর ব্যাপারে আরো বেশি সচেতন হব। যেমন আমাদের যে এডুকেশন আছে, টেকনিক্যাল স্কিলস বা এক্সপার্টাইজ আছে, সেটা যেমন আমাদের কোর ভ্যালু, এর পাশাপাশি কিন্তু আমাদের এথিক্স এবং প্রফেশনালিজম এই দুইটাও কিন্তু আমাদের কোর ভ্যালু। এখন আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা যে ধরনের প্র্যাকটিস দেখছি বিগত কয়েক বছর ধরে, সেখানে আমরা অনেকেই হয়তো টেকনিক্যাল এক্সপার্টাইজটা অ্যাচিভ করেছি, কেউ কেউ হয়তো এই বিষয়ে পড়াশোনাও করেছি, কিন্তু প্র্যাকটিসের ক্ষেত্রে আমাদের এথিক্যাল প্র্যাকটিস এবং প্রফেশনালিজম এই দুইটা বিষয়ে কিন্তু ঘাটতি আছে। এখন তো স্যার খুব চমৎকার করে কিছু বিষয় বলছিলেন, যেমন ম্যাটেরিয়াল এথিক্স এর কথা আসছিল। আমি জানি না যে আমাদের দেশে প্র্যাকটিসের ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা কতখানি ভাবতে শিখেছি এখন পর্যন্ত। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে একটু ম্যাল প্র্যাকটিসের ব্যাপারটা নিয়ে বলতে চাই, কারণ বিইং অ্যান আর্কিটেক্ট আমি দেখেছি যে আমার পরিচিত জনদের মধ্যে অনেকেও এই ম্যাল প্র্যাকটিসের শিকার হয়েছেন
এবং আমি হয়তো দেখা গেছে কাউকে একজন কনসালটেন্ট সাজেস্ট করলাম যে অমুক হয়তো আপনার কাজটা করে দেবে বা আপনার সঙ্গে থেকে বুঝে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যেটা ভাবছেন সেটা হয়তো সেভাবে ফুটিয়ে তুলবে, কিন্তু দেখা গেল যে কাজ শেষে সেখান থেকে খুব নেগেটিভ রিভিউ আসছে। অর্থাৎ বিষয়টা বোঝা গেল কি যে হয়তো আমরা অধিক মুনাফার লোভের দিকে ঝুঁকছি, অথবা আমরা ঠিক যেটা পেশাদারিত্ব সেটা দেখাতে পারছি না। কারণ আমরা কত ভালো ডিজাইন করছি সেটা যেমন গুরুত্বপূর্ণ, একইভাবে কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করে তাকে স্যাটিসফাই করা, এবং তার সঙ্গে আমার যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, তিনি যেটা চাচ্ছেন সেই অনুযায়ী তাকে প্রপার ওয়েতে শিডিউল করে প্রজেক্ট হ্যান্ড ওভার করা, এর মধ্যে পেমেন্ট ফেজ গুলোকে মেনটেন করা, এবং যখন যেই কাজটা যেই অনুযায়ী ডেলিভার করার কথা সেই কমিটমেন্টটা ধরে রাখা। কিন্তু সেই জায়গাগুলোতে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকেরই এই ল্যাকিংটা হচ্ছে, যে কারণে আসলে দেখা যাচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিটা এখনো সেই অর্থে একটা প্রফেশনাল জায়গায় পৌঁছায়নি। এখন আমরা এই বিষয়টাও জানি যে আমাদের দেশে স্থপতি এবং অন্যান্য যারা ডিজাইন প্রফেশনাল আছেন তারা সমাজের কাছে ততটা পরিচিত নন, এবং এর পাশাপাশি তাদের যে নির্দিষ্ট কিছু ফিজ আছে বা সম্মানের বিষয় আছে সেগুলোর ব্যাপারে মানুষ খুব বেশি সচেতন নন। যেমন দেখবেন একজন গ্রাফিক ডিজাইনার যদি কোনো একটা গ্রাফিক ডিজাইন করেন, একটা ব্যানার, পোস্টার, হোয়াট এভার, তার যে সম্মানীটা প্রাপ্য সেটা দেওয়ার ব্যাপারে কিন্তু অনেকেরই এক ধরনের আড়ষ্টতা কাজ করে। একইভাবে এই ডিজাইন প্রফেশনের ক্ষেত্রে আমরা যত বড় স্কেলে যাব সেই ক্ষেত্রে কিন্তু একই ধরনেরই একটা চর্চা আমরা দেখে থাকি। তো এই যে আমাদের বিল্ট এনভায়রনমেন্ট সেক্টর, এই সেক্টরটা যখন একটা আদর্শ অবস্থানে যাবে, আমি ধরে নিচ্ছি সেটা হয়তো আজ থেকে 5 বছর বা 10 বছর পর যখনই হোক, এই সেক্টর যখন একটা আদর্শ অবস্থানে যাবে তখন তো আমাদের আর্কিটেক্টরা লিড বা কোঅর্ডিনেটিং একটা রোল প্লে করবেন একটা প্রজেক্টের একেবারে ইনসেপশন স্টেজ থেকে শুরু করে এটার কনসেপচুয়াল লেভেলের যে ডিজাইন, তারপরে ডিটেল ড্রয়িং, এবং সেইখানে কিন্তু তার সঙ্গে বিভিন্ন প্রফেশনালরা একই সঙ্গে কোঅপারেট করে কাজ করবেন। যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছেন, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তো অবশ্যই আছেন, এবং এরপর সাইট ইঞ্জিনিয়ার এবং অন্যান্য আরো যারা স্টেক হোল্ডার্স, আমাদের কন্ট্রাক্টর, লেবার বা যারা কাজ করে একটা প্রকল্পের ক্ষেত্রে, বা পিএমসি, প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্ট, সবাই। এবং একটা প্রকল্প তৈরি হওয়ার পরে একেবারে শেষ ধাপে যখন আসলে সেখানে এর ইউজার গ্রুপের প্রবেশ ঘটছে, তখন কিন্তু ইন্টেরিয়র ডিজাইনারেরও কাজ সেখানে শুরু হচ্ছে। যেমন আখন্দ স্যার বলছিলেন যে ইন্টেরিয়র ডিজাইনারদের কাজের ডিটেলটা অনেক বেশি করতে হয়, যেটা আসলে আর্কিটেক্ট যখন বিল্ডিং ডিজাইন করে রেখে যাচ্ছেন তখন কিন্তু সেই অর্থে চিন্তা করার সুযোগ থাকে না, কারণ অনেক ক্ষেত্রে আমরা জেনেরিক প্রজেক্ট ডিজাইন করার ক্ষেত্রে জানি না যে আলটিমেটলি এন্ড ইউজার আসলে কে, বা তার নিজের চাহিদা, পছন্দ, ভালো লাগা, রুচিবোধ কেমন হতে পারে। সেক্ষেত্রে ইন্টেরিয়র ডিজাইনারের একটা কাজের সুযোগ তৈরি হচ্ছে। কিন্তু আমরা তো দেখে থাকি যে আর্কিটেকচারের ক্ষেত্রে একটা লেভেলে কিন্তু ইন্টেরিয়র বাই প্রোডাক্টের মতোই চলে আসে, কারণ প্রজেক্টটা ইনিশিয়ালি যখন ডিজাইন করা হয়েছে তখন কিন্তু অনেকগুলো ফ্লেক্সিবিলিটি সেখানে রাখা হয়। আপনি চাইলে এর লেআউটে কিছু কাস্টমাইজেশন করতে পারেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী নতুন কিছু জিনিস আপনি ফিট ইন করতে পারেন, সেই সুযোগগুলো থাকে। ফলত আসলে আমাদের যারা টেকনিক্যাল এক্সপার্ট, আর্কিটেক্ট থেকে শুরু করে একেবারে ইন্টেরিয়র আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার পর্যন্ত সবারই কিন্তু কাজের ডিস্টিংক্ট কিছু জায়গা আছে এবং স্পেসিফিক কিছু রোল আছে। কিন্তু মুশকিল আসলে আমরা আমাদের এই সেক্টরে তখনই দেখি যখন আসলে সবার এইসব রোল মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। কারণ কে আর্কিটেক্ট, কে ইন্টেরিয়র ডিজাইনার, কে ইন্টেরিয়র আর্কিটেক্ট, এবং কে হচ্ছে কিছুদিন ইন্টেরিয়র আর্কিটেক্টদের সঙ্গে থেকে কাজ শিখে দেখে নিজেকে ডিজাইন প্রফেশনাল হিসেবে দাবি করছে। এইভাবে যখন সবাই একাকার হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমরা আসলে পথ হারাচ্ছি। কারণ দেখেন, এখানে অনেকে আছেন যারা স্থপতি, স্থাপত্যে আমরা 5 বছরের পড়াশোনা করে, পোস্ট গ্রাজুয়েশন করে এবং প্রফেশনাল প্র্যাকটিস করে আমরা আসলে কোড কমপ্লায়েন্স এবং অন্যান্য যে টেকনিক্যাল বিষয়গুলো শিখে এসেছি। যেমন কিভাবে আমি ফায়ার সেফটি মেনটেন করব, তারপরে কোন ধরনের ম্যাটেরিয়াল আসলে একটা বিল্ডিং ডিজাইন করার ক্ষেত্রে সুইটেবল, এবং আমি ইন্টেরিয়রেও আসলে কোন ধরনের কোন গ্রেডের প্রোডাক্ট ইউজ করব, সেই বিষয়গুলো কিন্তু একজন নন টেকনিক্যাল নন প্রফেশনাল মানুষ দেখে দেখে শিখে এসে আসলে সেইভাবে বুঝতে পারেন না। যে কারণে কিন্তু আমরা দেখি যে আমাদের ইন্টেরিয়র ডিজাইন সেক্টরের সবচেয়ে বড় একটা ব্যাকলগ, যেটা আমার কাছে মনে হয় যে আমরা আসলে সবকিছু বোর্ড দিয়ে ঢেকে ফেলছি। এবং আমাদের এখানে শান্তমরিয়াম ইউনিভার্সিটি ছাড়া অন্য কোনো ইনস্টিটিউশনে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে সেভাবে ইন্টেরিয়র ডিজাইন পড়ানো হচ্ছে না, অনেকে দেশের বাইরে পড়ছেন। কিন্তু এই সেক্টরটায় পড়াশোনা করা বা আরো বেশি জানার সুযোগটা খুব সীমিত হয়ে আছে বিধায় আমরা দেখছি যে যে ধরনের ইন্টেরিয়র ডিজাইন গুলো হচ্ছে সেগুলো শুধু বোর্ড দিয়ে ঢেকে ফেলা হচ্ছে এবং প্রচুর সারফেস ডেকোরেশনের কাজ হচ্ছে। এই যে সারফেস ডেকোরেশন, সেগুলো কিন্তু এক পর্যায়ে আমাদেরকে অগ্নি দুর্ঘটনা কিংবা অন্য কোনো বড় ধরনের খারাপ পরিণতির দিকেও ঠেলে দিচ্ছে। আমরা দেখেছি যে বিভিন্ন রেস্টুরেন্ট বা কমার্শিয়াল স্পেসে অনেক সময় ফায়ার হ্যাজার্ড থেকে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে।
এবং সেখানে দেখা গেছে যে এমন পার্টিকেল বোর্ড ইউজ করা হয়েছিল যেটা প্রচুর ফ্লেম তৈরি করেছে বা স্মোক তৈরি করেছে, যে কারণে আসলে ভিতরে যারা অকুপেন্ট ছিলেন তারা সেই ধোঁয়ায় কিন্তু আক্রান্ত হয়ে মারা গেছেন, তাদের শরীরে কোনো কসমেটিক ড্যামেজ নেই, কিন্তু শুধুমাত্র ডিজাইনের কিছু ওভার ইমপ্লিমেন্টেশনের কারণে এই জিনিসগুলো ঘটেছে। এখন আমরা তো অনেকভাবে এই বিষয়গুলো নিয়ে গবেষণা করতে পারি, কোন ম্যাটেরিয়ালটা ফায়ার রিটার্ডেন্ট, কোনটা আমরা ব্যবহার করব, কোনটা আসলে বাসার ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করব, কোনটা কমার্শিয়াল স্পেসে আমরা ইউজ করব না, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক বিশদভাবে জানাশোনার প্রয়োজন আছে। একটা বিল্ডিং যেমন আর্কিটেক্ট ডিজাইন করে রাখছেন, এর ভিতরে আপনি যখন ইন্টেরিয়র ডিজাইনার ইন করলেন তখন তো আপনার একেবারে একটা ড্রয়ারের চ্যানেল থেকে শুরু করে নব পর্যন্ত ডিটেল নিয়ে ভাবতে হচ্ছে। বলি আইডেব এর ব্যাপারটা থেকেই শুরু করতে চাই। সেটা হচ্ছে যে আইডেবটা আসলে একটা অ্যাসোসিয়েশন করার জন্য যখন 2019-এ যাত্রা শুরু করে, তারপরে আমরা প্রায় 5 বছর লাগলো আমাদেরকে রেজিস্ট্রেশনটা নিতে। হ্যাঁ, 2024-এর আগস্ট মাসে আমরা অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশনটা পাই। তো পাওয়ার পরে আসলে এটা এতটা 2024, আমি বারবার করে বলি একটু সালগুলো একটু খেয়াল করবেন। সেটা হচ্ছে যে আমাদের আশেপাশে যে দেশগুলো আছে না, সেগুলোর মধ্যে ধরেন যে ইন্ডিয়াতে ট্রিপল আইডি হয়েছে 1972 সালে, 1972-তে। ইভেন আমাদের থেকে অনেক ছোট পরিসরের মার্কেটের সাইজ নেপালের ইন্টেরিয়র ডিজাইন অ্যাসোসিয়েশন হয়েছে 2003-এ। আমরা সেটা করতে পারছি 2024-এ, প্রায় আমরা 20-25 বছর পিছানো। তো এই পিছানো অবস্থা থেকে আমরা যখন কাজটা শুরু করি তখন আমরা আসলে যেই জিনিসগুলো মাথায় ছিল যে আমাদের একটা খুব শক্তিশালী নীতিমালা দরকার। আমি তৌসিফকে একটা অবশ্যই একটা ভাবি লিখতেছিলাম যে তৌসিফ বলছে যে আর্কিটেকচারাল কাজের জন্য অনেকগুলি নীতিমালা গভর্নমেন্টের কাছ থেকে অ্যাপ্রুভ করা, যেটা ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে একদমই নাই, একদমই নাই। আমাদের এইখানে যারা কাজ করে, আমরা ডিজাইন করি, যেমন এই যে বলতেছিলেন যে আমরা প্রচুর পরিমাণে বোর্ড টোর দিয়ে এমন একটা করে ফেলি, ইটস লাইক এ স্টোভ হয়ে যায় বাসাটা একটা চুলার মতো হয়ে থাকে, গরম চুলার মতো, একটু সুযোগ পেলে আগুন ধরে যায়। এখন সুযোগগুলিও কিন্তু তৈরি হয় আমাদের কিছু কিছু ওয়ার্কম্যানশিপের দুর্বলতার কারণে, যেমন ইলেকট্রিক্যাল কাজে। আমি আনফর্চুনেটলি বলি, আমার দেশের বাইরে বেশ কিছু জায়গায় কাজ করার এক্সপিরিয়েন্স আছে। যেমন মালয়েশিয়াতে আমি কাজ করছি কিছু, আমি ইংল্যান্ডে থাকা অবস্থায় আমি রিজর্ভের সাথে একটা কাজে যুক্ত ছিলাম ইন্টার্ন হিসেবে। সেটা হচ্ছে যে ওইখানে একটা স্টোর, তাজ স্টোর নামে স্টোরের। তো ওইখানে এইসব জায়গাগুলিতে যখন কাজ করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে আমাদেরকে প্রথমেই ওইখানে মালয়েশিয়াতে আমাকে প্রথমে 2010-এ একটা এক্সাম দিয়ে ইন্টেরিয়র ডিজাইনার কাজ করার জন্য পারমিশন নিতে হয়েছে। এটা গভর্নমেন্টের কাছ থেকে আমাকে লাইসেন্সটা নিতে হয়েছে যে ইউ ক্যান ডু দিস। হ্যাঁ, তো তারপরে ওইখানে দেখলাম যে ইলেকট্রিশিয়ানদের ব্যাপারে আসলো। তো সার্টিফাইড ইলেকট্রিশিয়ান ছাড়া একদমই কাজ করা যায় না ওইখানে। আপনি আপনার বাসার একটা ছোট্ট সুইচের চেঞ্জ করবেন, সেখানে আপনাকে একটা সার্টিফাইড ইলেকট্রিশিয়ানকে দিয়ে কাজটা করাইতে হবে। আমাদের দেশে এই ধরনের কোনো নীতিমালা একদমই নাই। আমাদের দেশে সবাই আমরা ডিজাইনার যেমন হয়ে যায়, আবার সবাই আমরা ইলেকট্রিশিয়ান হয়ে যাই। হ্যাঁ, সবাই মানে ডিজাইন। আমি খুব দুর্ভাগ্যবশত আমরা এই প্রফেশনে দেখলাম যে আমার ক্লায়েন্টরাও অনেকেই ডিজাইনার। আমি সরি টু সে, হয়তো সবারই এক্সপিরিয়েন্সটা আছে যে ক্লায়েন্টরাও অনেক সময় ডিজাইনার হয়ে যায়। তো এই প্রবলেম গুলো সলভ করার জন্য না আসলে একটা সময় দরকার। আমরা 2024-এ যখন আমরা লাইসেন্স পাই, তারপর থেকে আমরা নীতিমালার জন্য আমরা কাজ করতেছি। আমরা ইতিমধ্যে আমরা যখন পিডব্লিউডির সাথে কাজ করতেছি কিছু কিছু ব্যাপারে, তারপরে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কিছু কিছু ব্যাপারে কাজ করতেছি। আমাদের হয়তো নীতিমালাগুলো হয়তো আরো কিছুদিন লাগবে। তো এই নীতিমালাগুলো করার জন্য আসলে সবার হেল্প লাগবে। যেমন আইএবির সাথেও কথা বলতে হবে যে আমরা হয়তো আইএবির থেকে অনেক ছোট তো অ্যাসোসিয়েশন, আইএবি অনেক আগের একটা অ্যাসোসিয়েশন, আমরা তো ছোট একটা অ্যাসোসিয়েশন, মাত্র শুরু। তো আমাদেরকে আসলে ওনারাও গাইড দিবে, ওনাদের পেছনে আমরাও শক্তি হিসেবে দাঁড়াবো। তো সবকিছু মিলিয়ে আসলে এই নীতিমালাগুলো খুব জরুরি, খুবই জরুরি। একটা নীতিমালা ছাড়া ইন্টেরিয়র ডিজাইন সেক্টরটা আগাতে পারবে না, এটা একদম নিশ্চিন্তে ধরে নিতে পারেন। যে এলোমেলো কাজ আপনার, যদি বলি যে নন প্রফেশনাল অনেক লোক কাজ করে, নন টেকনিক্যাল অনেক লোক কাজ করে। হ্যাঁ, সবাই কিন্তু ধরেন যে একটা ইন্টেরিয়র ডিজাইনারের ক্ষেত্রে দেখা গেল যে হয়তো চিন্তা করে যে ওরে কিছু পেমেন্ট করতে হবে, আমি একটা মিস্ত্রি ডেকে কাজ করে ফেলি। হ্যাঁ, গুগল তো আছে, গুগল তো খুব ভালো সলিউশন দিচ্ছে, করে ফেলতেছে। হ্যাঁ, ক্লায়েন্টরাও করতেছে। এই ক্লায়েন্টদেরকেও কিছু কিছু জায়গায় এডুকেটেড করতে হবে।
হ্যাঁ, আমরা আরেকটা জিনিসের জন্য সজীব ভাই বলতেছিল যে আমরা ডিজাইনাররা যখন বা আর্কিটেক্টরা যখন একটা বিল্ডিং এর ডিজাইন করেন, আপনারা তো অবশ্যই এখানে ফায়ার সেফটি নিয়ে কাজ করেন। এখন পরবর্তীতে এই ফায়ার সেফটি গুলা কাজ করে কিনা বা মানুষ ওইটা প্র্যাকটিস করতে পারে কিনা, এই ধরনের প্র্যাকটিস কিন্তু আমরা করি না। যেমন ইংল্যান্ডে যেটা হচ্ছে যে প্রত্যেকটা অফিসে এভরি মান্থ একটা করে ট্রায়াল দেওয়া হয়, যে একটা ফায়ারের অ্যালার্মটা বাজে, সবাই যার যার মতো করে বেরিয়ে যায়, কত দ্রুত বেরোতে পারে, কত সেফলি বেরোতে পারে। এই প্র্যাকটিসটা আমরা করাইতে পারি না এখন পর্যন্ত, আমরা জানি না, ফায়ার সার্ভিসের লোকজনও জানে না, আমরা ডিজাইনাররাও জানি না, আমাদের আর্কিটেক্টরাও এই প্র্যাকটিসটা যে করতে হবে সেটাও আমাদেরকে ইয়াদেরকে জানি না। এই প্র্যাকটিসটা আমাদের দেশে হয় না, অথচ প্রত্যেকটা বড় বড় হাইরাইজ বিল্ডিং গুলিতে এটা হওয়া উচিত। আমার যেটা মনে হয় যে আমরা ডেফিনেটলি একটা জায়গাতে দাঁড়াবো হাঁটি হাঁটি পাপা। এখনো আমরা স্যার যেমন বলতেছিলেন বা মারুফ ভাই যেমন বলতেছেন যে আমরা খুব এখনো শৈশব থেকে কৈশোরে যে আমরা মাত্র মানে বলতে গেলে একরকম পাড়া দিচ্ছি। তো আমরা কৈশোরের এই সময়টাতে আমাদেরকে অনেক রকমের প্রবলেম গুলো আসবে, সেই প্রবলেম গুলো কি সলভ করতে হবে। আমরা একটা ইন্টেরিয়র কাজ করতে গেলে কিন্তু অনেক প্রবলেম পাই। হ্যাঁ, আমরা একটা বাসার কাজ করতে গেছি বা একটা অফিসে ডিজাইন করতেছি, দেখলো যে এই প্রবলেমটা একটা প্রবলেম অ্যারাইজ করতেছে, সেটা কিন্তু আমরা সলভ করি। তো এইটার ক্ষেত্রেও সেম একটা মেন্টালিটি নিয়ে রাখতে হবে আমাদেরকে, যে আমাদেরকে এভরিডে কিছু কিছু ইয়ে করতে হবে। আর ওয়ার্কশপ আমি 100-200% আমি সাপোর্ট করি, যে আমাদের প্রতিনিয়তই এই প্রত্যেকটা স্টেক হোল্ডারকে ওয়ার্কশপের মাধ্যমে যতটুকু সম্ভব এদেরকে ইনফরমেশন দেওয়া, এক্সপিরিয়েন্স শেয়ার করা, এদের স্কিল ডেভেলপমেন্টের কাজগুলা করা, এই কাজগুলা মানে রেগুলার করতেই হবে। এছাড়া এই ইন্ডাস্ট্রিটা একদিনে দাঁড়াবে না। হয়তো 2 বছর 3 বছরের কথা অনেকে বলতেছে, আমি বলি যে 5 থেকে 10 বছর লাগবে। আজকে আমরা একটা রুলস এন্ড রেগুলেশন বা একটা নীতিমালা তৈরি করব, সেই নীতিমালা অনুযায়ী প্র্যাকটিস করতে গেলে প্রচুর পরিমাণে সময় নিয়ে এই কাজটা করতে হবে। আমি সরি টু সে, আমি এখানে যে তাওসিফ ভাই বা অন্যান্য আর্কিটেক্টরা আছেন যেখানে, আপনারাও জানেন যে আমাদের দেশের 90% বিল্ডিং এর ডিজাইন রাজুকের অনুমোদিত ডিজাইনে হয় না। এটা কেউ অস্বীকার করতে পারবো না আমরা। আমাদের দেশে এখন আপনাদের যে নীতিমালাগুলো আছে, সেই নীতিমালাতে আপনারা যখন ডিজাইনটা করে দিচ্ছেন, তারপরে ক্লায়েন্ট সেটাকে বানাচ্ছে, 95% এর ক্ষেত্রে এই ডিজাইনগুলা ইমপ্লিমেন্টেশন আপনাদের ডিজাইনের যে রুলস এন্ড রেগুলেশনের ভিতরে থেকে করতেছেন সেটা হচ্ছে না। এইখানে একটা বড় প্রবলেম হচ্ছে যে ক্লায়েন্টের অতিরিক্ত ক্ষুধা, অতিরিক্ত লোভ, আমি বলবো যে লোভ। একটা ছোট্ট বিল্ডিং, একটা ছোট্ট জায়গা, এখানে যতটুকু ফারের থেকে যতটুকু পাওয়ার, সেটা কি সেই বিল্ডিংটা কি সেভাবে হচ্ছে? পার অনুযায়ী হচ্ছে না। সেম ইন্টেরিয়র ক্ষেত্রে মিস্ত্রিদেরকে আমরা দবায় রাখতে পারবো না, আমরা ইয়ে করতে পারবো না, বাট আমাদের অবশ্যই কিছু কিছু জায়গা থেকে শুরু করতে হবে। যেমন আমি পিডাব্লিউডির সাথে একদিন কথা বলছিলাম আমরা, সেটা হচ্ছে যে পিডাব্লিউডি তে এখনো রেনোভেশন শব্দটা দিয়ে ডিরেক্ট পিডাব্লিউডি লিস্টেড কন্ট্রাক্টরদেরকে দিয়ে ইন্টেরিয়র কাজগুলো হচ্ছে, এবং সেখানে যথেষ্ট পরিমাণে বোর্ডের ব্যবহার করে, প্রচুর পরিমাণে বোর্ডের কাজগুলো সরকারি অফিসে সবচেয়ে বেশি হয়। সরকারি অফিসে পুরো দেয়ালগুলো ঢাইকা ফেলে গর্জন বোর্ড দিয়ে হোক আর সেগুন বোর্ড দিয়ে হোক ঢাইকা ফেলতেছে। তো এটা কিন্তু একটা বাসার ক্ষেত্রে হয় কম, খুবই কম। একটা বাসার ক্ষেত্রে পুরো দেওয়ালগুলা বোর্ড দিয়ে ঢাইকা ফেলা এটা হয় খুবই কম, কিন্তু সরকারি অফিসগুলিতে সবচেয়ে বেশি হচ্ছে। এই জায়গাগুলিতে সরকারের সাথে অবশ্যই আইডেবের কাজ করতে হবে। সেটা হচ্ছে যে সিবি ইন্টেরিয়র ফোরাম। তো ভাইয়া আপনার থট আমাদেরকে বলেন অ্যাবাউট দ্য টপিক প্লিজ। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ সবাইকে। আজকে খুবই সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, এবং এটার জন্য সজীব ভাই এবং আইডিএবি পুরো গ্রুপকে অনেক ধন্যবাদ যে ইন্টেরিয়র ডে এইটা বেস করে যে এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা যায়, এটা আসলে আমাদেরও ধারণা ছিল না। তো ডেফিনেটলি এটা একটা ভালো উদ্যোগ এবং ইনশাল্লাহ এটা ভালোর দিকে আগাবে। বাট আজকের এই প্রোগ্রামটা এত আলোচনা শুনে আমার একটা জিনিস মনে হচ্ছে শুরুতেই, সেটা হচ্ছে এই যে এত কথা হচ্ছে, এখান থেকে যদি কোনো প্রাপ্তি না হয়, আমরা যদি শুধুই কথাই বলে যাই, তাহলে কিন্তু আসলে এই কথার কোনো মানে হয় না। আমাদের আসলে যে কোনো একটা জায়গায় কিছু প্রাপ্তি লাগবে। তো রিসেন্টলি আমাদের এই পিএসসিবি ফোরাম, যেটা আর্কিটেক্টদের যে ফোরাম, আমরা রিসেন্টলি সব আর্কিটেক্টরা মিলে, প্রায় এখানে 300 জন আর্কিটেক্ট আছে, আমরা নিজেরা একটু ডিসকাস করছিলাম যে আসলে আমরা ইন্টেরিয়র যারা প্র্যাকটিস করছি, তারা আসলে কোন ধরনের চ্যালেঞ্জ গুলো ফেস করছি। তো
আমরা আসলে যতগুলো চ্যালেঞ্জ আমরা দেখলাম, সবচেয়ে বেশি আসলে চ্যালেঞ্জ ফেস করতেছে হচ্ছে ফ্রি ডিজাইন এই বিষয়টা নিয়ে, এবং সবাই কিন্তু এইটা নিয়ে মারাত্মক লেভেলের পিসড অফ। তো ফ্রি ডিজাইনটা নিয়ে আমার মনে হয় আমি এই ছোট্ট টপিকটা নিয়ে একটু ডিসকাস করি আমি। তো এইটা ডিসকাস করতে গেলে আসলে আমি আমার কিছু নিজের পার্সোনাল জার্নি, লাইফের প্রফেশনাল জার্নি যেটা, সেটার কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাচ্ছি। তো যদি আমার নিজের ব্যাপারে বলি, আমার ক্যারিয়ার শুরু হয়েছিল 2011 সালে, যখন আমি গ্রাজুয়েশনে ভর্তি হই এশিয়া প্যাসিফিকে আর্কিটেকচারে। তো তখন আমি একটা 3D ভিজুয়ালাইজার হিসেবে একটা ছোট্ট কোম্পানিতে জব শুরু করি এবং পাশাপাশি ফ্রিল্যান্সিং করছিলাম। তো 2011 সালে আপনাদের হয়তো বা অনেকেরই খেয়াল আছে, তখন কেবলমাত্র ভিরে আসে, প্রথম ম্যাক্সের সাথে ভিরে আসে, এবং ওই সময় এটা কিন্তু খুব রেয়ার একটা স্কিল ছিল। 3D ভিজুয়ালাইজেশন খুব বেশি 3D ভিজুয়ালাইজার ছিল না মার্কেটে। তো তখন আসলে লোকজন যে 3D চাইতো বিষয়টা তাও না, লোকজনকে একরকম অফারই করা হতো এইভাবে যে করার পরে ভাঙার চাইতে 3D ডিজাইনটা করে নিলে এই ভাঙাভাঙিটা কম হবে, খরচটা কম হবে। তো ক্লায়েন্টকে আসলে ওইভাবে কনভিন্স করা হইতো তখন। আমি বলতেছি এটা 2011 সালের কথা। এবং ওই সময় আমরা যখন এই কাজে নামি, তখন আসলে কিন্তু এই প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডে যারা আছেন তারা খুব বেশি আসলে মার্কেটে সরব ছিলেন না, এবং মার্কেটে আমরা তখন যাদেরকে পেয়েছি বেশিরভাগই কিন্তু মোটামুটি বলা যায় যে জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকেই। তো তখন আরো একটা জিনিস আসলে খেয়াল করা যায় যে তখন ক্লায়েন্ট যখন জিজ্ঞেস করতো, যখন সেই সিনিয়র ভাইদের সাথে যেতাম, ক্লায়েন্ট জিজ্ঞেস করতো আপনি কি আর্কিটেক্ট? তখন আসলে আর্কিটেক্টও বলতে পারতো না, বলতো যে আর্কিটেক্ট বা আর্কিটেকচার বা আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, এই ধরনের টার্ম গুলো বলতো। তো তখন উনাদের অ্যান্সার ছিল এরকম যে না, আমি আর্কিটেক্ট না, বাট আমাদের আমাদের আর্কিটেকচার আছে, আমি পারবো এই কাজটা, আমি আপনাদেরকে ডিজাইন করে দেখাই। তো বেসিক্যালি আমার যতটুকু মনে পড়ে, এই ধরনের কেসগুলো থেকে কিন্তু এই ফ্রি ডিজাইন দেওয়ার যে চল, এটা কিন্তু শুরু হলো ওখান থেকেই। যে আমি এই প্রফেশনাল না, বাট আমি আপনার কাজটা করে দিতে পারবো এবং আমি এটা ফ্রি করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। এইবার একটু ফাস্ট ফরওয়ার্ড চলে আসি আমাদের একটু নতুন দিনগুলোতে, যে সেই 2011 সাল থেকে যদি আমরা 2014-15 সালের দিকে আগাই, ততদিনে আমি একটা প্রতিষ্ঠিত কোম্পানির পার্টনার হিসাবে ছিলাম। তো সেখানে আমরা 5 স্টার হোটেল, ইন্ডাস্ট্রিয়াল কাজ, কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল, রিটেইল, শোরুম, মানে শোরুম যা বলেন, রেস্টুরেন্ট যা বলেন, সব রকম কাজের আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে, এবং মোটামুটি খুব ভালো অ্যামাউন্টেরই কাজ হচ্ছে এবং অনেক লোকজন আমাদের সাথে। কিন্তু তথাপি আমাদের যেহেতু আমাদের যে সিনিয়র ভাই ছিলেন, যিনি মূল পার্টনার ছিলেন, তিনি জেনারেল ব্যাকগ্রাউন্ডের ছিলেন। তো উনার মধ্যে ওই যে বিষয়টা, যে উনি যেহেতু প্রফেশনাল না, সবাই ওনাকে জিজ্ঞেস করে আর ওনাকে একই অ্যান্সার দিতে হয় যে আমি আপনাকে করে দেখাচ্ছি। প্রি ডিজাইনের চলটা আমাদের সেই প্রতিষ্ঠানে কিন্তু আর গেল না। তো আমি পার্সোনালি তখনও চেষ্টা করলাম যে না, আমি দেখি যে ডিজাইন কেন ফ্রি হবে, এটা আমরা চেষ্টা করি যে ফ্রি ডিজাইনটা আমি না করতে পারি কিনা, আমরা ক্লায়েন্টের কাছ থেকে ডিজাইন ফিটা আদায় করতে পারি কিনা। বাট আসলে বনিবনা হয় নাই, যার কারণে আমরা ওখান থেকে সেপারেট হয়ে গেলাম। তো এরপরে আরেকটা চ্যাপ্টার লাইফে ফাস্ট ফরওয়ার্ড হয়ে যদি এবার আমি 2020-এ আসি, এতদিনে আমি এখন আবার বলা যায় যে আমি স্বতন্ত্রভাবে এখন প্রফেশনাল প্র্যাকটিস করছি। তো এখন মার্কেটে যখন আমরা আমাদের ক্লায়েন্টদের কাছে অ্যাপ্রোচ করি, আমরা যখন ফার্স্ট মিটিং গুলোতে যাই, যখন ক্লায়েন্ট জিজ্ঞেস করে যে আপনাদের প্রসেস কি, তখন আমরা যখন বলি যে আমরা শুরুতে আপনাকে একটা ডিজাইন অফার দিব, ডিজাইন অফার দিলে এই বিষয়গুলো থাকবে, আমরা ডিজাইন গুলো কনফার্ম করলে তারপরে আমরা এক্সিকিউশনের বিল দিব, এক্সিকিউশনের বিয়েটা দিব। তো তখন ক্লায়েন্ট একটা কথা বলে, আরে ডিজাইন ডিজাইন ফি সেটা কেন? আশপাশে এই যে অমুক ফার্ম তমুক ফার্ম, সব ভালো ভালো ফার্মের নামগুলো আসে এবং সবার বিষয়ে একই কথা, কই ওরা তো ডিজাইন নিচ্ছে না, ওরা তো বলতেছে যে আমাকে ফ্রি ডিজাইন করে দিবে, আপনারা কেন ডিজাইন নিবেন, ওরা কি ভালো ডিজাইন করে না? তখন আসলে আমাদের কি অ্যান্সার থাকবে? যারা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আছে তাদের একটাই অ্যান্সার থাকতে পারে যে ওরা নন প্রফেশনাল, আমরা প্রফেশনাল, বাট এইটা তো এনাফ, রাইট? আচ্ছা, তখন আসলে যদি কখনো দেখি যে ভালো ক্লায়েন্টও কনভিন্স করা যাচ্ছে না, তখন মাঝে মাঝে কিন্তু আমরা যখন শুরুতে ছিলাম তখন কিন্তু আমাদের এইরকম ফ্রাস্ট্রেশন চলে আসতো যে ধরো কি জন্য পড়তে গেলাম, পড়ে কি লাভ হচ্ছে,
কেউ যদি ভ্যালুয়েশনই না করে এই পড়াশোনার, তাহলে এই পড়ার লাভ কি? তো ইভেন আপনি জাস্ট দেখেন যে একটা টাইলসের লোক, সে যদি 1000 স্কোয়ার ফিটের টাইলস লাগায়, সে 5 দিনই লাগাইলো, সে অনায়াসে মানে 1000 স্কোয়ার ফিট 25 টাকা করে 25,000 টাকা বিল নিয়ে যাবে। বাট আপনি আমরা একটা প্রফেশনাল হিসাবে যখন আমরা একটা 1000 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট আমরা 5 দিন ধরে ডিজাইন করব, ক্লায়েন্ট সেটা চাচ্ছে ফ্রি। এটা কিভাবে পসিবল? এটা আসলে চিন্তা করতেও আশ্চর্য লাগে যে এটা কিন্তু আমাদের মার্কেটে এস্টাবলিশ হয়ে গিয়েছে already। তো ভালো কথা। এইবার যদি আসি ফাস্ট ফরওয়ার্ডে, যে ফ্রি ডিজাইন যদি আমরা দিতে থাকি এভাবে, ডেফিনেটলি আমার প্রতি 10টায় যদি একটা কাজ আমার কনফার্ম হয়, তার মানে আমার টেন্ডেন্সি থাকবে এরকম যে যত বেশি পারি আমি প্রোডাকশন, আগে 3D প্রোডাকশন দিতে থাকবো, ডিজাইন প্রোডাকশন দিতে থাকবো, এর মধ্যে যেটা টিকে টিকবে, আর ওই একটা থেকে আমি 10টার কস্ট আমি উঠাই নিব। তার মানে এখানেও কিন্তু এথিক্স এর যে প্রশ্নটা সেখানে কিন্তু অটোমেটিক চলে আসে, যে এখানে একে তো ক্রিয়েটিভিটি যেটা, এটা আর ক্রিয়েটিভিটির এক্সপ্লোরেশনের সুযোগই নাই। হচ্ছে যে আমি আপনার কথাগুলো শুনতেছিলাম, ইলিয়াস ভাইয়ের কথাগুলো খুবই মানে একদম আপ টু দ্য মার্ক কোশ্চেন। আমরা যখন আইরেবের কাজ করি তখন আমরা প্রথমে দেখি যে আমাদের একটা ইয়া লাগবে, সাংখ্য স্মারক লাগবে, যেটা আইবিরও আছে, সবগুলো অ্যাসোসিয়েশনের আছে, যে একটা অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ ধরনটা কেমন হতে হবে। আমরা প্রথমেই 5টা ভাগে ভাগ করলাম। কেন সেটা আমি বলি আপনাদেরকে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে যে আমরা যখন ভাগ করতে গেলাম তখন আমরা মেম্বারশিপের ধরনটাকে চেঞ্জ করে দিলাম এইভাবে, যে প্রফেশনাল মেম্বার মাস্ট হ্যাভ দ্য একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ইদার ইন্টেরিয়র ডিজাইন অর আর্কিটেক্ট, এবং 5 years এর এক্সপিরিয়েন্স লাগবে। তার মানে এরা হচ্ছে প্রফেশনাল মেম্বার হবে। যারা প্রফেশনাল মেম্বার হবে তাদের 5 years এর এক্সপিরিয়েন্সটা লাগবে। যাদের 5 years এর এক্সপিরিয়েন্স নাই তারা কি করবে? তাহলে তাদেরকে আমরা বললাম যে তারা ক্যান্ডিডেট মেম্বার হিসেবে থাকবে। ক্যান্ডিডেট মেম্বাররা আফটার 5 years ওরা প্রমোটেড হবে অ্যাজ এ প্রফেশনাল মেম্বার। ওকে, এখন যারা আবার এখনো পড়াশোনা করতেছে বাট ভবিষ্যতে তারা হয়তো ক্যান্ডিডেট মেম্বার, তাদের কি হবে? তাদেরকে আমরা বললাম স্টুডেন্ট মেম্বার। আমরা স্টুডেন্ট মেম্বারদেরকে নিয়ে আসলাম, এবং খুবই কম পয়সা, আমাদের স্টুডেন্ট মেম্বারশিপ ফি কিন্তু মাত্র 500 টাকা। আমরা স্টুডেন্টদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করার প্ল্যান হিসেবে প্রফেশনাল মেম্বার হিসেবে বানানোর জন্য আমরা এই 3টে স্তরে ভাগ করে ফেললাম আমাদের মেম্বারশিপটাকে। তো আমাদের মেম্বার হতেছে কারা? স্টুডেন্ট, যারা ইন্টেরিয়র ডিজাইন অর আর্কিটেকচার পড়তেছে, ভবিষ্যতে আর্কিটেক্ট হবেন, তাদেরকে আমরা রাখলাম স্টুডেন্টে। তাদের জন্য আমরা প্রচুর পরিমাণে প্ল্যান প্রোগ্রাম, আমরা কিন্তু মাঝে বেশ কিছু ওয়ার্কশপ করতেছিলাম ইয়াদের জন্য, স্টুডেন্টদের জন্য। আচ্ছা, এটা অন্য ইস্যু। আমরা 3টা ভাগে ভাগ করে ফেললাম। এখন বাকি যারা থাকেন, যারা এই প্রফেশনের এডুকেশন ব্যাকগ্রাউন্ড নাই, তাদেরকে আমরা কিভাবে করবো? তাহলে তাদেরকে নিয়ে আসলাম আমরা অ্যাসোসিয়েট মেম্বার। বাট অ্যাসোসিয়েট মেম্বারদেরকে আমরা অবশ্যই বেঁধে দিলাম যে তাদেরকে অন্য যে কোনো ডিসিপ্লিনে অ্যাটলিস্ট গ্রাজুয়েশন থাকতে হবে। মানে আপনি যদি বাংলায় পড়েন, আপনি বাংলায় পড়তে পারেন, বাংলায় পড়ে আপনি যদি ইন্টেরিয়র বিজনেস করেন, নো প্রবলেম, আপনি আমাদের প্রফেশনাল অ্যাসোসিয়েট মেম্বার হতে পারতেছেন, এবং আপনি আমাদের সাথে থাকতে পারতেছেন, একসাথে আমরা একটা কাজ করতে পারতেছি। বাট প্রবলেম হচ্ছে যে অ্যাসোসিয়েট মেম্বার হইতে হইতেছে আমরা এদেরকে। কিন্তু একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আমি বারবার বলি যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড বলতে আমরা প্রথমেই ভাগ করে নিলাম, যে আমরা 3টা স্তরে ভাগ করে নিলাম, যে স্টুডেন্ট, ক্যান্ডিডেট মেম্বার এবং প্রফেশনাল মেম্বার। প্রফেশনাল মেম্বারদের জন্য 5 years এর এক্সপিরিয়েন্স, ক্যান্ডিডেটের জন্য কোনো এক্সপিরিয়েন্স নেই, বাট তাকে পাস করতে হবে এই রিলেটেড ডিসিপ্লিন থেকে। কিন্তু অনেকেই আছে এই ডিসিপ্লিনের না, কিন্তু কাজ করতেছে, তাদেরকে আমরা বললাম অ্যাসোসিয়েট। এই 4টা ভাগ করার পরে অনেকেই আছে যারা ট্রেড মেম্বার। আমরা কাদেরকে বলছি? যারা বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালস বিক্রি করে। আমাদের কিন্তু এই মেম্বারশিপটা সবচেয়ে হাইয়েস্ট পেমেন্ট দিতে হয়, 20,000 টাকা ইয়ারলি। 20,000 টাকা ইয়ারলি দিয়ে তারা মেম্বারশিপ নেবে। আমরা চাচ্ছি না যে তাদেরকে আমরা দূরে রাখতে, আবার বলতেও পারতেছি না। একটা যখন এস্টাবলিশড অ্যাসোসিয়েশন, ওইখানে আপনি সবাইকে বাধাও দিতে পারবেন না যে তুমি আসতে পারবা না, আবার দূরেও রাখতে পারবো না, আবার খুব কাছেও টেনে নিতে পারবো না। তাইলে ওদেরকে আমরা ডিমোরালাইজ করার জন্য আমরা ওদেরকে ফি ধরলাম 20,000 টাকা। এখানে আমাদের মেম্বারশিপ খুবই কম, 2-1 আছে, 2-1টা আছে যারা তাদের প্রোডাক্ট সেল করতে চায় আমাদের প্রফেশনালদের কাছে, আমাদের ক্যান্ডিডেটদের কাছে, এবং তারা ডেমনস্ট্রেশন করে তাদের প্রোডাক্ট নিয়ে আমাদের স্টুডেন্টদের কাছে,
ক্যান্ডিডেটদের কাছে, প্রফেশনালদের কাছে। তো এই পুরা সেক্টরটাকে পুরো ইন্টেরিয়র ডিজাইনের টোটাল সেক্টরটাকে একটা সুতায় আনার জন্য আমরা এই 5টা ভাগে ভাগ করলাম। এবার আসি হচ্ছে আমাদের মেম্বারদের পাওয়ার প্র্যাকটিসের জায়গাটা। আমাদের এখানে 2টা মাত্র মেম্বার যারা ভোট দিতে পারবেন, 2টা মেম্বার, একটা হচ্ছে ক্যান্ডিডেট মেম্বার আর একটা হচ্ছে প্রফেশনাল মেম্বার। আমাদের ইয়েটা আছে, আমাদের ওয়েবসাইটেই আমাদের ইয়েটা আছে, মেমোরেন্ডামটা আছে, যেটা মানে বাণিজ্য মন্ত্রণালয় এবং আরজেসি থেকে পাস করে দেওয়া। সেখানে আমরা বলে দিলাম যে ভোট দিতে পারবে ক্যান্ডিডেট মেম্বার অ্যান্ড প্রফেশনাল মেম্বার, আর ইলেকশন করতে পারবে শুধুই প্রফেশনাল মেম্বাররা যারা এই ডিসিপ্লিন থেকে পাস করছেন এবং 5 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স আছে। দেন আপনি ইলেকশন করতে পারবেন। সো দেখা যায় যে যারাই ভবিষ্যতে নেতৃত্ব দিবে তাদেরকে নিয়ে আসতেছি আমরা, প্রফেশনালদেরকে। এখানে কোনো আওয়ামী লীগ নাই, বিএনপি নাই। নেয়াজ কিন্তু আমাদের প্রফেশনাল মেম্বার, নেয়াজ আমাদের প্রফেশনাল মেম্বার, বাট নেয়াজের কিন্তু কোনো অর্গানাইজেশন নাই, বিজনেস অর্গানাইজেশন নাই। নেয়াজ একটা জব করে, কিন্তু নেয়াজ যার আন্ডারে জব করে বা যেই কোম্পানিতে জব করে সেই কোম্পানির ওনার কিন্তু আমাদের এখানে কোনোদিনই প্রফেশনাল মেম্বার হতে পারবে না, কোনোদিনই আমাদের এখানে প্রফেশনাল মেম্বার হতে পারবে না। নেয়াজের যেই জব ওনার, যে নিয়াজকে জব দিচ্ছে, উনি পারতেছে না, বাট ওনার একজন এমপ্লয়ি পারতেছে, বিকজ তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে, তার 5 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স আছে। তো আমরা যখন এইভাবে মানুষ বা দল, তখন বাণিজ্য মন্ত্রণালয় এটা পাঠায় দিতে হচ্ছে আরজেসিতে যাওয়ার পরে সেটা যদি আরজেসি তার ডেটাবেজে দেখে যে এই নামে বা এই নামের আশেপাশে বা এই নামের ধরনের টাইপের আর কোন অ্যাসোসিয়েশন, তখন এই পারমিশনটা দেয় না। এটা হচ্ছে গভর্নমেন্ট রুলস, আমার রুলস না, আমি গভর্নমেন্ট রুলসটার কথা বলতেছি। সো এটা আসলে একটু ডিফিকাল্ট, মানে ডিফিকাল্ট বলতে গেলে আসলে একটু মানে বেশ ভালোই ডিফিকাল্ট, এটা হয়তো হবে না। তো যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে, আমি সরি টু সে এগেইন, আই এম জাস্ট আস্কিং অল দ্য পিপল যে আপনারা কাম টু দ্য আইডিয়া এসে আপনার আইডিয়া নিয়ে যান, আর ইন্টেরিয়র ডিজাইনারদের কাছ থেকেই নিয়ে যান, কোনো সমস্যা নেই। বাট এইটারই এখন রান করতে হবে আপনাদেরকে, এটা হচ্ছে একটা। আচ্ছা, সেকেন্ড আসে হচ্ছে রুলস এর ক্ষেত্রে। আপনি যেটা বললেন যে ইমারত বিধিমালার যে রুলস গুলোর কথা বললেন, আইএবি যে রুলস এন্ড রেগুলেশন গুলা করছে, আইএবি হয়েছে 1972 সালে। আমি আবারও বলি 1972 ফেব্রুয়ারির 25 তারিখে আইএবির রেজিস্ট্রেশন হয় আরজেসি থেকে, সোসাইটি রেজিস্ট্রেশন। এই সোসাইটি রেজিস্ট্রেশনটার পরে আজকে প্রায় 52 বছর, আইএবির বয়স 52 বছর, আর আইডেবের বয়স মাত্র 10 মাস। তো আমি অবশ্যই আপনাদেরকে একটা জিনিস বলতে পারি, আইডেব অবশ্যই এই নীতিমালাগুলো তৈরি করবে। হয়তো আমি তৈরি করতে পারবো না, বা আমি হয়তো এটার সাথে যুক্ত থাকবো না, হয়তো সজীব থাকবে না, বাট আমাদের যারা এখন স্টুডেন্ট তারা হয়তো একটা সময় প্রফেশনাল মেম্বার হবে, তারা হয়তো প্রেসিডেন্ট বা ইসি কমিটিতে থাকবে, তারা হয়তো তৈরি করে ফেলবে। বাট এটা হইতে হবে, এটার কোনো মানে ব্যতিক্রম কিছু করা যাচ্ছে না। আপনি এটার বাইরে যেতেই পারবেন না, রুলস এন্ড রেগুলেশনের ভিতরে আসতেই হবে। আপনারা জানেন কিনা আমি জানি, আপনাদের অবশ্য জানার কথা না, এটা আমাদের কিছু ইন্টারনাল ছিল। আমি আমাদের একটা শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন পিডব্লিউডির অ্যাসিস্ট্যান্ট চিফ ইঞ্জিনিয়ার ছিল। আমি ওনারা সরাসরি ধরছিলাম যে, আমি কি যে আপনার কাছে আমাদের একটা দাবি আছে, সেই দাবিটা হচ্ছে যে পিডব্লিউডির যত রকমের ইন্টেরিয়রের কাজ হয়, কোনো কাজে আপনারা ডিজাইন চার্জ দেন না। সরকারি ভাবে যদি ডিজাইন চার্জ না আসে, প্রাইভেট থেকে আপনি কিভাবে ডিজাইন চার্জটা নিতে পারবেন? আপনি কোনো স্ট্রং ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন না। সরকারি অনুমোদন থাকতে হবে যে প্রত্যেকটা সরকারি কাজে, এমইএস এর সরকার, সামরিক সেনাবাহিনীর যে কোনো কাজে যখনই একটা ইন্টেরিয়র ডিজাইন হবে, সেটার জন্য বাধ্যতামূলক ডিজাইন চার্জ দিতে হবে, কনসালটেন্সি ফি দিতে হবে। আপনার স্কোয়ার ফিটে 10 টাকা দেন, কোনো সমস্যা নাই, আপনারা 10 টাকা দেন, কিন্তু এটা চালু করতে হবে। এবং এটা কিন্তু এখনো চালু না, এখনো এটা ওনারা করে নাই, বাট আমাদেরকে প্রেশারাইজ করতে হবে। আমি, বাবু বা সজীব বা আপনি, ইলিয়াস ভাই, কেউ গিয়া বললে কাজটা হবে না, বলতে হবে আসলে সংঘবদ্ধ অ্যাসোসিয়েশনের মাধ্যমে, সেটা আমাদেরকে করতে হবে। এবং এটা আইডাব হয়তো সামনে কিছুদিনের মধ্যে আইডাবি দাবিগুলো নিয়ে কাজ করা শুরু করবে। এবং যেটা আসলে হয়েছে কি, যে এটা হয়তো এই বছরই শুরু করা যাইতো, কিন্তু যেহেতু এটা পলিটিক্যাল গভর্নমেন্ট না, সো এখানে অনেক কিছু চাওয়া যায় না, আর চাইতে গেলে দেয় কিনা তাও জানি না। সেই ক্ষেত্রে আমরা আসলে ওই বাধ্যবাধকতার কারণে আমরা এই বলতে, বাট আমি আপনাদেরকে এনশিওর করতে পারি যে পলিটিক্যাল গভর্নমেন্ট যদি বাংলাদেশে যখনই আসবে, তারপর থেকে আইডাবি এই কাজটা শুরু করবে।
একটা হচ্ছে নীতিমালা, একটা হচ্ছে ডিজাইন ফি, একটা হচ্ছে শব্দটা চেঞ্জ করা। আমি বারবার করে বলি যে শব্দটা চেঞ্জ করা, সেটা হচ্ছে রেনোভেশন। উই আর নট ডুইং দ্য রেনোভেশন ওয়ার্ক। আমরা একটা ইন্টেরিয়র ডিজাইনের কাজ করি। আমরা কি, আপনারা যেমন আপনি বলতেছেন যে আপনারা 5 বছর পড়াশোনা করছেন, আমিও 5 বছর পড়াশোনা করছি রে ভাই। আমি ইংল্যান্ডে 5 বছর পড়াশোনা করে আসছি, তো আমিও দেখতেছি যে আমাকে অনেক সময় বলেই ফেলে যে বাবু ভাই ওই যে ডিজাইন তো ফেসবুকে পাওয়া, ইয়াতে কি গুগলে পাওয়া যায়। এই কথা আপনারা শুনছেন কিনা আমি জানি না, আমার এই এক্সপিরিয়েন্সও আছে যে এটা তো ফেসবুকে পাওয়া যায়, গুগলে পাওয়া যায়, একটা কইরা দিয়ে এটার জন্য আর কি টাকা নিব। আমি কিন্তু সুন্দর মতো এড়ায় চলি। আমি 29 ইয়ার্স আমার পাড়া দিছি। আমি 29 ইয়ার্স এর মধ্যে আমি এখন পর্যন্ত একটা কাজ করি নাই যেটা ডিজাইন চার্জ ছাড়া। আমি ডিজাইন চার্জ নেই, আমি ভিজিটিং চার্জ নেই, সাইট ভিজিটের চার্জ নেই, আমি আবার প্রফিটও করি। আমাকে দিতে হবে, আমার কাছ থেকে কাজ দিতে গেলে দিতে হবে। আমাদের প্রত্যেকেরই এই কাজ যার যার জায়গা থেকে এটা তৈরি করতে হবে। দেখেন ডাক্তারদের ফি দিতে হয় হয়তো 300 টাকা, আদারওয়াইজ 1500 টাকা, 1800 টাকার ডাক্তার ফিও নেয় ডাক্তাররা। অনেক ডাক্তার আছে, তাদের এক্সপিরিয়েন্স যখন তৈরি হতে থাকে তখন তাদের এক্সপিরিয়েন্সের উপরে তাদের ফির পরিমাণে বাড়ে, বাট ফ্রিতে তো ডাক্তার দেখে না। আপনি যেটা বললেন যে আপনি আত্মীয় বা রিলেটিভ বা ফ্রেন্ডসদের কাজগুলো এড়ায় চলেন, বাট আপনার কোনো উপায় নাই, আসলে এড়ায় চলতে হবে। কারণ আপনাদের মনে করে কি যে আরে এটার জন্য আবার কি ফি দিব, তুমি তো নিজেদের লোক, তুমি তো ঘরের মানুষ। ঘরের মানুষ বলে আমাদেরকে আসলে ওই জায়গাতে করে ডিমোরালাইজ করে। তখন আমি আবার আমার এরকম লোক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমি বলে দিই যে ঠিক আছে আমি একটা 2টা ডিজাইনার পাঠাতেছি, ওদের দিয়ে কাজ করে ফেলেন, আমার দিয়ে কাজ করানোর দরকার নেই। তো যাই হোক, এটা আসলে অন্য ইস্যু। বাট ইমারত বিধিমালার মতো নীতিমালা, ইন্টেরিয়রের বিধিমালা অবশ্যই তৈরি হবে এবং সেটা আইডিএফ থেকেই তৈরি করতে হবে। কারণ গভর্নমেন্টের কাছে বলার এই জায়গাটা আমাদের কাছে আছে এখন, অন্য কোনো অ্যাসোসিয়েশনের কাছে নেই। ওপেন প্ল্যাটফর্ম তো আমাদের হাতে সময় কম, আরো যারা হাত তুলতেছে আমরা একটু তাদেরকে কোশ্চেন ওকে, শিওর গো হেড। At the end of the day, we have to make our country the best. So আমরা যেন একসাথে উপরে উঠি, একসাথে সুন্দরভাবে পুরোটা করি। So যেহেতু আমাদের টাইমটা অলমোস্ট মানে it's time to, we are all মানে running late for dinner. So I would like to thanks to all the people, all the member, everyone who are here in this meeting. Special thanks to our IDAP for organizing this amazing World Interior Day. এটা মানে this was very much needed. And thanks to IDB as well as PACB as well, and to Mr. Mohiuddin Akan sir. Thank you to Mr. Diakut sir, everyone for coming over here. আমরা যেন সবাই একসাথে মানে আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে সুন্দরভাবে লিফট করি, আর আমরা সবাই হাতে হাত মিলায় যেন এটা চলতে পারি। And obviously the first thing, no free design, যেন এটা এই মোটোটা রেখে আমরা যেন আগাইতে পারি, আর যেন ক্রিয়েটিভ স্কিলসটা যেন আমরা আরো পাড়ায় যেন আমরা পুরো ওয়ার্ল্ডকে প্রুভ করতে পারি যে দিস ইজ দ্য বাংলাদেশি ডিজাইনার্স। We can tell the people that these are the people and we need more designers. So please, thank you so much for coming in this amazing platform. আমরা যেন সবাই সুন্দরভাবে কাজ করে আগে। Thank you. Thank you so থ্যাংক much. ইউ নাজিও, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু Assalamu আলাইকুম। alaikum. Assalamu alaikum. Thank you so much. সবাইকে সালাম। Assalamu alaikum. এই কত 15 আইডিয়া বেরিয়ে গেল নাকি?